নমস্কার, বাংলা স্পেয়ারের শেষ ভিডিও রাত্রির 11টায় আপনাদের স্বাগত জানাচ্ছি। অনেক রাত হয়ে গেছে, ফলে যতটা সংক্ষেপে সম্ভব আমি আজকে প্রথম কিস্তি আপনাদের সামনে রাখব। যদি প্রয়োজন পড়ে আগামীকাল বা পরশু দ্বিতীয় কিস্তি নিয়েও কথা বলবো, কেননা বিষয়টা খুব জটিল এবং এর মধ্যে এমন অনেক টার্মস আছে যেগুলো ভালো করে না বুঝলে আমার পক্ষে ব্যাখ্যা করা সম্ভব না। আমি মন্দারমণির হোটেল, বেআইনি হোটেল ভাঙা নিয়ে যে নাটক শুরু হয়েছে প্রধানত তার কথা বলছি। 140টি হোটেলকে ভেঙে দেওয়ার আদেশ জারি করেছেন পূর্ব মেদিনীপুর জেলা কর্তৃপক্ষ এবং মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে এমন ভান করছেন যেন এই সম্পর্কে তিনি অবহিত ছিলেন না, তাকে বা রাজ্যের মুখ্য সচিবকে এ ব্যাপারে জেলা প্রশাসন কোনোদিন কখনো কোনোভাবে অবহিত করেননি। সুতরাং তার কাছে এটা বিনা মেঘে বজ্রপাতের মতো। অতএব হাততালি কুড়োতে, যা তার রাজনীতির একমাত্র উদ্দেশ্য হলো হাততালি কুড়োনো, তিনি ফতোয়া জারি করে দিয়েছেন যে একটা হোটেলও ভাঙা চলবে না, অর্থাৎ বুলডোজার দিয়ে কোনো হোটেল ভাঙা যাবে না। জানি না বুলডোজারের বদলে যদি গাঁইতি শাবল দিয়ে ভাঙা হয় তাহলে সেটা তার গ্রাহ্য হবে কিনা। আসলে বুলডোজার শব্দটা শুনলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বুক একটু ছ্যাঁত করে ওঠে, হয়তো যোগী আদিত্যনাথের কথা মনে পড়ে যায়। কিন্তু দিদিমণি, আপনি নিজেই তো বুলডোজার ব্যবহার করে দুর্গাপুরের হকারদের ওই সিটি সেন্টার এলাকা থেকে উঠিয়ে দিয়েছেন। বুলডোজার আপনার রাজত্বে কোথাও কখনো ব্যবহৃত হয়নি এমন তো নয়। সুতরাং আসল কথাটা বুলডোজার নয়, আসল কথাটা হলো এই যে আপনি একতরফা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে দেশের জাতীয় গ্রিন ট্রাইব্যুনালের একটা ওয়েল রিজনড অর্ডার, যেটা 2022 সালে দেওয়া হয়েছিল এবং আজ পর্যন্ত কার্যকর করা হয়নি, প্রধানত কোভিডের অজুহাত দেখিয়ে, সেইটা আপনার ফতোয়ায় প্রশাসনিক নির্দেশে আটকে দেওয়ার ক্ষমতা আপনার আছে কিনা সেটাই কিন্তু বিচার্য বিষয় হয়ে যাবে আদালতের কাছে। এমন হতে পারে যে আপনি হয়তো আইনের অমর্যাদা করছেন, এই মর্মে আপনার বিরুদ্ধে মানহানির মামলাও হতে পারে। সেটা হবে কি হবে না আমি জানি না, কিন্তু যেটা আমি জানি সেটা হচ্ছে এই 141টা হোটেলকে কিন্তু চিহ্নিত করা হয়েছে, যারা কোস্টাল এরিয়া যেসব রেগুলেশন আছে সেগুলোকে তোয়াক্কা না করে যে যার মতো, কেউ হোটেল, কেউ গেস্ট হাউস, কেউ রেস্ট হাউস, কেউ হোমস্টে, কেউ হয়তো গেস্ট হাউসের আড়ালে অন্য কোনো ব্যবসা, এইসব ফেদে বসে আছে। এখন প্রশ্ন উঠতে পারে যে এরা কি স্বয়ম্ভূ, যে যার মতো করে মাথা গজিয়ে উঠে গেছেন, কেউ দেখার ছিল না, বলার ছিল না, তা তো নয়। এদের প্রত্যেকেই ধরে নিচ্ছি তারা জেলা প্রশাসনের অনুমতিক্রমে বেআইনি কাজ করেছেন এবং জেলা প্রশাসন হয় মাল নিয়ে, নয় কমপ্লিট ওভারসাইট করে এই বেআইনি কাজকর্মগুলোকে চোখ বুজে অ্যালাউ করেছে। কিন্তু মুশকিল হলো মন্দারমণি আমাদের উপকূলবর্তী একটি এলাকা এবং এই হোটেলগুলি আমাদের প্রাকৃতিক ক্ষতি কতখানি করছে তা নিয়ে বিস্তারিত চর্চা ইতিমধ্যে হয়ে গেছে। এ ব্যাপারে প্রথম মামলা রুজু হয় ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে 2015 সালে। এটা কোন সাল? 2024।
অর্থাৎ মাঝখানে 9টি বছর উত্তীর্ণ হয়ে গেছে। এই বিষয়ে এই ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল যে একতরফাভাবে কোনো পক্ষের কথা না শুনে গায়ের জোরে এতগুলো হোটেল ভেঙে দেওয়ার আদেশ দিয়েছেন তা তো নয়। যদি আমি জানি মমতা বন্দ্যোপাধ্যায় এসব পড়েনও না, দেখেনও না, খেয়ালও করবেন না, কিন্তু আমার যেখানে আপত্তি সেটা হচ্ছে মমতা একতরফাভাবে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে, বিশেষ করে জেলা শাসককে শিখণ্ডি খাড়া করে নিজে বাঁচতে চাইছে। প্রথমত, কোনো জেলা প্রশাসনের ঘাড়ে আজকের পশ্চিমবঙ্গে দুটো মাথা নেই যে তারা নবান্নকে সম্পূর্ণ অন্ধকারে রেখে এই রকম একটা সিদ্ধান্ত কার্যকর করতে পারে। অতএব মুখ্যমন্ত্রী যা বলছেন সেটা তার মুখনিসৃত আর 5টা অসত্য ভাষণ বলেই আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে। কেননা এর মধ্যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তো উইল অনলি ক্যারি আউট দ্য অর্ডার অফ দ্য এনজিটি, এবং ওই জেলার পুলিশকেও অর্ডার দেওয়া আছে এনজিটির তরফে যে কাজে তারা যেন যথাসাধ্য সাহায্য করে। কিন্তু এর তত্ত্বাবধান করেছে কে? পলিউশন কন্ট্রোল বোর্ড। পলিউশন কন্ট্রোল বোর্ডের সদর অফিস কোথায়? কলকাতায়। পলিউশন কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান কে? মুখ্যমন্ত্রীর অতি ঘনিষ্ঠ পেটাওয়া আজ্ঞাবহ একজন দাস, যিনি এই মন্দারমণির হোটেলগুলোকে আইনি করার ব্যাপারে কোনো তৎপরতা না দেখিয়ে সোজা সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ললিতের সঙ্গে বসে গিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী উপাচার্যকে নিয়োগ হবে তা চূড়ান্ত করতে। সুতরাং স্টোরিটা খুব একদিকে যেমন কমিক্যাল, অন্যদিকে তেমনি ট্র্যাজিক। সেটা হচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী, তারা যে দেবতা যে ফুলে তুষ্ট হয় সেই দেবতাকে সেই ফুল দিয়ে ওখানে যে যার মতো করে হোটেল, রিসর্ট ইত্যাদি হোমস্টে বানিয়ে ফেলেছে। এবং 2015 সালে এই মামলা রুজু হওয়ার পরে 2022 সালের 2রা মে এই একটা অর্ডার দেয় এনজিটি। তার মানে মামলাটা চলেছে 7টি বছর, এবং এই মামলার যে দীর্ঘ অর্ডার আছে যেটা আমি সংগ্রহ করেছি, সেটা পড়লে এক ঝলক পড়লেই বোঝা যায় যে এমন নয় যে হোটেলিয়ারদের পক্ষ থেকে এনজিটির কাছে কোনো অ্যাপ্লিকেশন করা হয়নি। এমনও নয় যে পশ্চিমবঙ্গের পলিউশন বোর্ড ঘন ঘন এনজিটির কাছে তাদের স্ট্যাটাস রিপোর্টও দেননি। আবার এমনও নয় যে আমাদেরই রাজ্য সরকারেরই পলিউশন বোর্ড ওই এলাকায় অকুস্থলে ইন্সপেকশন করে লিখিতভাবে এনজিটিকে জানিয়ে দিয়েছে যে কোনো রকম অনুমতি না নিয়ে কতগুলো হোটেল ওখানে কাজ কারবার করছে, এবং যাদের অনুমতি আছে তাদেরও কোনো এফ্লুয়েন্ট প্ল্যান্ট নেই। তার ফলে ওই সব জায়গার যত কিছু বর্জ্য, দূষিত জল, সেগুলো বেমালুম গিয়ে মিশছে সমুদ্রে। এবং এর ফলে শুধু যে কোস্টাল লাইন রেগুলেশন ভায়োলেটেড হচ্ছে তাই নয়, জল দূষিত হচ্ছে, ইকোলজি ডিস্টার্বড হচ্ছে, যেটা
কোনো অবস্থাতেই ভারতবর্ষের আইন অ্যালাউ করে না। প্রশ্ন হলো, এই হোটেলিয়ারদের এখন সাময়িক একটা স্বস্তি তো হয়েছে, এখন তারা মুখ্যমন্ত্রীর এই ফতোয়ায় খুব উল্লসিত হয়ে হাইকোর্টে দৌড়েছেন একটা এই এনজিটির অর্ডারের উপর বা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের অর্ডারের উপর স্থগিতাদেশ আনবেন বলে। কি করে আনবেন, কিভাবে কি হবে আমার সে কথা জানা নেই। এনজিটির যে নিয়ম আছে, এই ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, এতে it is not a judicial body, but it has the sanction of law. It has come to be according to a legislation passed by the Indian Parliament, এবং একটা সিভিল কোর্টের যে পাওয়ার, এনজিটির সেই পাওয়ার আছে। এবং এনজিটিতে যারা এইসব জিনিসের শুনানি করেন তারা প্রত্যেকেই এনভায়রনমেন্ট বিশেষজ্ঞ এবং পাতি বিশেষজ্ঞ নন। তারা প্রত্যেকেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞ, যাদের মধ্যে কেউ ওয়াটার বিশেষজ্ঞ, কেউ কোস্টলাইন বিশেষজ্ঞ, কেউ আমাদের আজকে প্রাকৃতিক ব্যাপারে যত দিক আছে, অসংখ্য দিক তো আছে, এক একটা বিষয়ের বিশেষজ্ঞ বা একাধিক বিষয়ের বিশেষজ্ঞ। আমি যতটুকু জানি, আমার বিদ্যে বুদ্ধি এ ব্যাপারে খুব বেশি নয়, এই অর্ডারটাকে চ্যালেঞ্জ করতে গেলে যারা ভুক্তভোগী তাদের একটা সুযোগ ছিল ওই এনজিটির কাছে গিয়ে রিভিউ পিটিশন দাখিল করার। অর্থাৎ তাদের বলা, হুজুর আপনি যে অর্ডার দিয়েছেন আপনারা, তাতে আমরা একেবারে পথে বসেছি, আমরা আপনাদের কাছে আবার আবেদন করছি এই অর্ডারটা পুনর্বিবেচনা করুন এবং এমনভাবে একটা নতুন আদেশ দিন যাতে আমরা বেঁচে বসতে থাকতে পারি, হোটেলের ব্যবসাও চালিয়ে যেতে পারি। 2022 সালের মে মাসের আদেশের বিরুদ্ধে কোনো রিভিউ পিটিশন এই 140টি হোটেল মালিকের কেউ করেননি। আজকে 2 বছর আর 2.5 বছর প্রায় অতিক্রান্ত হয়ে যাওয়ার পর এনজিটির দ্বারস্থ না হয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়ে তারা ঠিক কি করতে চাইছেন আমি বুঝতে পারছি না। কেননা এনজিটির নিয়মে পরিষ্কার বলা আছে যে হয় দে ক্যান টেক recourse to review petition, or failing which within 90 days they can go to the Supreme Court. তার মানে 2022-এর মে মাস, তারপরে 6 মাস হলো জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। 2022-এর নভেম্বর ছিল সময়ের শেষ সীমা সুপ্রিম কোর্টে আবেদন করার। এটা 2024 সালের নভেম্বর, মানে 2 বছর পেরিয়ে গেছে। শুধু লিমিটেশনের ইস্যুতে সুপ্রিম কোর্ট এই মামলা বানচাল করে দিতে পারে, আর যদি নাও করে তাহলেও এই এনজিটি মন্দারমণি, দীঘা ইত্যাদি এলাকার কোস্টলাইন সংরক্ষণের জন্য যে ব্যবস্থাগুলো নিয়েছে তাতে হস্তক্ষেপ করে অন্য কিছু বলবে, সেই রকম আশা দুরাশা। মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলাটা হলো প্রথমে আইন ভাঙব, কিছু লোককে আইন ভাঙার সুযোগ করে দেব,
কেন না তারা নাকি এমপ্লয়মেন্ট জেনারেশন করছে। আমার বক্তব্য হচ্ছে এই মাফিয়ারা যারা কাজ করে তারাও তো এমপ্লয়মেন্ট জেনারেট করে। এক একজনের সঙ্গে অন্তত 100, 150, 200 সাঙ্গাত থাকে, তারা মাস গেলে মাইনে পায়। তাহলে বলুন যে মাফিয়া গ্যাংকে যদি আমি পুলিশ দিয়ে ডিস্টার্ব করি, বেচারাদের চাকরি চলে যাবে। প্রথমে আপনি আইন ভাঙতে দেবেন এবং আইন ভাঙার নজরানা হিসেবে ভালো করে আপনার লোকজন মাল তুলে নেবে। তারপরে যখন সেই আইন ভাঙা ব্যাপারটা আসল লোকেদের গোচরে আসবে, তখন আপনি আমি কিছু জানি না এটা কি হলো বলে আপনি আটকে উঠবেন বা চিৎকার করবেন। এবং যেহেতু এটা 140টা হোটেলের ব্যাপার, যার সঙ্গে ডাইরেক্ট ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট অন্তত 20-30 হাজার লোকের নিশ্চয়ই আছে, অতএব আপনি ভাবলেন যে আমি প্রায় একেবারে জগদ্ধাত্রী দেবীর মতো এদের রক্ষার কাজে নেমে পড়লাম। এই যে আমি জেস্চার দেখালাম, এই একটা জেস্চার ওই দীঘার অধিকারী পরিবারে কম্পন জাগিয়ে দেবে। আসলে পূর্ব মেদিনীপুরে আপনি এখনো দাঁত সেভাবে ফোটাতে পারছেন না। আপনার কাছে কোনো সিদ্ধান্ত কাউকে রক্ষা করার জন্য আপনি করেন না। আপনি যা যা সিদ্ধান্ত নেন তার একমাত্র চালিকা শক্তি হচ্ছে আত্মরক্ষা এবং ভোট এলে ফায়দা পাওয়া যায় কিনা সেটা নিশ্চিত করা। আপনি যদি আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করেন, তারা যদি সৎভাবে তাদের ওপিনিয়ন দেন, তাহলে আপনি জানতে পারবেন যে এই আদেশ আটকানোর আপনি কেউ নন। অথচ আপনি তাহলে কি চাইছেন? দুয়ারে ভোট যদিও এখনো আসেনি, যাতে কোনো মতে বিষয়টাকে 2026-এর মে মাস পর্যন্ত টালিয়ে দেওয়া যায়। তাতে নির্বাচনী সুবিধা হবে। প্রচারে গিয়ে আপনি, আপনার ভ্রাতুষ্পুত্র এবং নানাবিধ চ্যাংব্যাংরা গিয়ে বলবে এই তো আমরা 30,000 মানুষের পথে বসছিল, তাদেরকে বাঁচিয়ে দিলাম। অধিকারী পরিবার কি করছিল? তারা তো কিছু করেনি। আপনাদের এজেন্ডা ইজ অলওয়েজ সেলফিশ, অলওয়েজ tilted towards those who break laws. এই যে আজকে একটু আগে যে ভিডিওটা করলাম, যেখানে একের পর এক এডুকেশন ডিপার্টমেন্টের প্রাক্তন হত্যাকর্তাদের মামলা করার ব্যাপারে আপনারা স্যাংশন আটকে রেখেছেন, সেটাও তো একটা বেআইনি কাজ। এটা আপনারা করছেন কেন? কোনো অল্ট্রুইজম? 30,000 লোককে বাঁচাতে? এমপ্লয়মেন্ট জেনারেশনই যদি আপনার উদ্দেশ্য হতো, তাহলে এই 13 বছরে আপনি এই রাজ্যটাকে একেবারে শিল্পে একটা উন্নত রাজ্য হিসেবে তৈরি করতে পারতেন। আপনি তো সে পথ মানাননি। উল্টে যারা আমাদের সমুদ্রের উপকূলের আইন, যেটা সব রাজ্যের ক্ষেত্রে ইকুয়ালি প্রযোজ্য, যেখানেই সমুদ্র আছে এবং যেখানে প্রতিটা রাজ্যে এটা অক্ষরে অক্ষরে মেনে চলা হয়। আমার ধারণা গোয়াতে সবসময় মানা হয় না। এছাড়া তামিলনাড়ুতে কোস্ট আছে, অন্ধ্রে আছে। ভারতবর্ষে এমন কোনো রাজ্য আছে কি যার কোস্ট লাইন নেই? খুব কম হবে।
একেবারে টোটালি ল্যান্ডলকড স্টেটের সংখ্যা উত্তর পূর্ব ভারতের নেই। বাংলার আছে, ওড়িশার আছে, অন্ধ্রর আছে, কেরলের আছে কিনা আমি এক্ষুনি বলতে পারছি না, তামিলনাড়ুর আছে, গুজরাটের আছে, মহারাষ্ট্রের আছে, আবার হিন্দি বলয়ের কারো কারোর নেই। সে যাই হোক, গোটা দেশের জন্য যে আইন প্রযোজ্য, এক্ষেত্রে পশ্চিমবঙ্গের জন্য সেই আইনই প্রযোজ্য হবে। আপনার টেরিটরিতে বঙ্গোপসাগরের কিছুটা উপকূলবর্তী এলাকা আছে বলে সেটাকে আপনার ইজারা বলে মনে করার মতো ভুল দয়া করে করবেন না। সমুদ্র তৃণমূলের সম্পদ নয়, সমুদ্র জাতীয় সম্পদ। আজকে এইটুকু বলেই শেষ করছি। আগামীকাল আপনাদের পুরো প্রেক্ষাপটটা 2015 সাল থেকে 2022 সালের এনজিটির অর্ডার পর্যন্ত সেখানে কি কি হয়েছে এবং কিভাবে এই সিদ্ধান্তে তারা পৌঁছেছে এবং কেন আজকে জেলা প্রশাসন বাধ্য হয়েছে সেই অর্ডার কার্যকর করতে, তার একটা রূপরেখা আপনাদের সামনে তুলে ধরব, যাতে বিষয়টা বোঝা আপনাদের পক্ষে খুব সহজ হয়ে যায়। নমস্কার, শুভরাত্রি।